নমস্কার। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিবাহিত জীবনে ঝামেলা, ডিভোর্স, দ্বিবিবাহ এটা কোন যোগেতে তৈরি হয়? অর্থাৎ অনেক আগে থাকতেই একজন মানুষের জন্মছক দেখে বোঝা যাবে যে সে বিবাহ যদি করে তার বিবাহিত জীবনে ঝামেলা, অশান্তি, ডিভোর্স বা দ্বিবিবাহর যোগ তৈরি করে ফেলছে। তো একটি জন্মছক দ্বিবিবাহ দেখার জন্য যদিও বা নবাংশকে শাস্ত্র গুরুত্বপূর্ণ বলে মনে করে, তবে আমরা জন্মছক থেকেই দেখার চেষ্টা করব। প্রথম আমরা জানি লগ্নের 7th হাউস মানে হচ্ছে আমার বিবাহ বা বিবাহিত জীবন বা জীবন সঙ্গিনীর ঘর। যে যে লগ্নই হোক না কেন, 12টি লগ্নের মধ্যে যার যে লগ্নই হোক, তার সপ্তম ঘরটি হচ্ছে বিবাহের ঘর। মাফ করবেন। তাহলে শাস্ত্র বলছে যদি কারো লগ্নের সপ্তম স্থানে কোনো নিচস্থ গ্রহ থাকে, কোনো নিচস্থ গ্রহ থাকে, তাহলে কোন গ্রহরা কোথায় কোথায় নিচস্থ হয়? শনি মেষ রাশির মধ্যে নিচস্থ হয়, মঙ্গল কর্কটের মধ্যে নিচস্থ হয়, রবি তুলা রাশির মধ্যে নিচস্থ হয়, বুধ মীন রাশির মধ্যে নিচস্থ হয়, শুক্র কন্যা রাশির মধ্যে নিচস্থ হয়, আর রাহুকে ধনু অথবা বৃশ্চিকের মধ্যে নিচস্থ ধরা হয়েছে এবং কেতুকে বৃষ ও মিথুনের মধ্যে নিচস্থ ধরা হয়েছে। তাহলে পারে যদি সপ্তম স্থানটার মধ্যে কোনো নিচস্থ গ্রহ থাকে, তাহলে পারে দেখা যায় তার হাজবেন্ড বা তার ওয়াইফের বিবাহের পরে আর কি তার হাজবেন্ড বা তার ওয়াইফের শারীরিক সমস্যা, বা তার হাজবেন্ড বা ওয়াইফ অল্পতেও সন্দেহ করে সবসময় একটা ঝগড়া অশান্তি ঘরের মধ্যে করে, মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড অশান্তি লেগে যায়, মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড চেল্লাচেল্লি লেগে যাবে। যদি বিশেষ করে এটা আরো বেশি দেখা যাবে যদি সপ্তম স্থানে নিচস্থ অশুভ গ্রহ থাকে, এবং সেক্ষেত্রে এটা কিন্তু ডিভোর্সে চলে আসে। এই ডিভোর্স সঙ্গে সঙ্গে হয় না, কিন্তু 5 বছর, 6 বছর, 7 বছর, আমি তো দেখেছি 20 বছর বিবাহিত জীবনের পরেও একজনের ডিভোর্স হয়েছে। তো এটা সম্ভব আর কি বলতে চাইছি। তো জন্মছকের সপ্তম স্থানে নিচস্থ গ্রহ কিন্তু বিবাহিত জীবনের মধ্যে ঝামেলা, অশান্তি আর ডিভোর্সের মতো প্রবলেম নিয়ে আসে। এবং কোনো কোনো ক্ষেত্রে যে যতক্ষণ না ডিভোর্স হবে ততক্ষণ তো দ্বিবিবাহের চিন্তা আসবে না, তাহলে যদি ডিভোর্স হয়ে যায় তখন সে দ্বিতীয় বিবাহ করার একটা ইচ্ছা প্রকাশ করে অনেক সময়। এছাড়াও সপ্তম ঘরের মালিক, সপ্তম ঘরের মালিক যদি জন্মছকে নিচস্থ হয়ে থাকে, সপ্তম ঘরের মালিক যদি জন্মছকে নিচস্থ হয়ে থাকে, তাহলেও কিন্তু বিবাহিত জীবন নিয়ে প্রচন্ড অশান্তি, ঝামেলা ইত্যাদি ইত্যাদি করে। বা সপ্তম ঘরের মালিক যদি ষষ্ঠে থাকে, সপ্তম ঘরের মালিক যদি ষষ্ঠে থাকে, তাহলে পারে কিন্তু খেয়াল রাখতে হবে এই সপ্তম ঘরের মালিক ষষ্ঠে থাকলেই ডিভোর্স হবে না। সপ্তম ঘরের মালিক ষষ্ঠে থাকলে পারে, বহু বইতে লেখা রয়েছে ষষ্ঠ ঘর একটা লড়াই ঝামেলার ঘর। সপ্তম ঘরের মালিক যদি ষষ্ঠে থাকে তাহলে বিবাহিত জীবন নিয়ে সমস্যা তৈরি হয়, কিন্তু সপ্তম ঘরের মালিক ষষ্ঠে থাকলে পারে ডিভোর্স হয়ে যাবে না। তাহলে ডিভোর্স কখন হবে? ধরুন সপ্তম ঘরের মালিক ষষ্ঠে রয়েছে এবং জন্মছকের লগ্নের সপ্তম ঘরেতে কোনো নিচস্থ গ্রহ বা সপ্তমপতি গ্রহটা কোনোভাবে নিচস্থ হয়ে গেছে, এখানে ধরো সপ্তমপতি অন্য কোনো গ্রহ। তো ধরো আমি এটা কর্কট লগ্ন করলাম, তাহলে সপ্তমপতি গ্রহটা কি? সপ্তমপতি গ্রহ হচ্ছে সপ্তমপতি এখানে ষষ্ঠে এসছে মনে করা যাক, আর এখানে একটা অশুভ বৃহস্পতি রয়েছে, তাহলে সব লগ্নের সপ্তম ঘরে একটি নিচস্থ গ্রহ এবং লগ্নের সপ্তমপতি ষষ্ঠে চলে এসছে, এই ক্ষেত্রেও ডিভোর্স হয়ে যায় বেশিরভাগ সময়। এবং এই ক্ষেত্রে ডিভোর্স এবং ডিভোর্স তার সঙ্গে সঙ্গে ঝামেলা, অশান্তি, মারপিট পর্যন্ত হয়ে যায়, এরকম যোগ থাকলে পারে। তো লাস্টের দিকে কি হয়,
দীর্ঘদিন ধরে এইসব চলার পরে লাস্টে ছেলে বা মেয়ে সিদ্ধান্ত নেয় যে না আমরা একসঙ্গে থাকতে পারবো না, আমরা দুজনেই দুজনকে ডিভোর্স করে নেব, এরকম একটা ব্যাপার তৈরি হয়। সপ্তম ভাবের সপ্তম ভাব আপনার যেখানে পড়ছে, মনে করা যাক কর্কট লগ্ন, এটা সপ্তম ভাব। সপ্তম ভাবের আগে এবং পেছনে যদি পাপগ্রহ থাকে, এখানে একটি পাপগ্রহ, সপ্তম ভাবের আগেও একটি পাপগ্রহ, আর সপ্তম ভাবের পরেও একটি পাপগ্রহ, যদি এরকম হয় তাহলে এটাকে পাপ কর্তরী বলা হয়। পাপ কর্তরী, পাপ কর্তরী বলা হয়। তাহলে এরকম যোগ যদি থাকে তাহলে পরেও কিন্তু বিবাহিত জীবন নিয়ে তুমুল অশান্তি লেগে যায় এবং এটা লাস্টের দিকে ডিভোর্সের পর্যায়ে চলে যায়। এছাড়াও এই পাপ কর্তরী যোগ কিন্তু অনেক সময় দেখা যায় যে হাজবেন্ড বা ওয়াইফের শারীরিক সমস্যা তৈরি করে দেয়। যদি যদি কোনো অশুভ গ্রহে, ধরুন সপ্তম ঘরের মধ্যে কোনো গ্রহ নেই, মনে করা যাক লগ্নের মধ্যে রবি বসে রয়েছে, তাহলে একটি পাপক গ্রহের দৃষ্টি সপ্তম স্থানে যাচ্ছে। আর মনে করা যাক সপ্তম ভাবের কারক গ্রহ শুক্র, শুক্র বিবাহিত জীবনের কারক গ্রহ, ঠিক আছে, এটা পুরুষের ছকের মধ্যে খুব বেশি কাজ করে, মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি আর মঙ্গল, হ্যাঁ, বিবাহের কারক গ্রহ। এবার আমি ধরলাম যে সপ্তম ঘরে একটি অশুভ গ্রহের দৃষ্টি এবং সপ্তমপতি জন্মছকের মনে করা যাক একাদশ ঘরে নিজের ঘরেই বসে রয়েছে, সপ্তমপতি দুটি অশুভ গ্রহের সঙ্গে রয়েছে, শনি এবং রাহু মনে করা যাক দুটি অশুভ গ্রহের সঙ্গে রয়েছে, এখানে 100% ডিভোর্স হবার সংযোগ ক্রিয়েট করে দিচ্ছে, নইলে এখানে দীর্ঘ সেপারেশন ক্রিয়েট হয়ে যাবে। কি বললাম আশা করছি বুঝতে পারছেন। তাহলে সপ্তম ঘরে যদি একটি অশুভ গ্রহের দৃষ্টি থাকে এবং সপ্তম ভাবের কারক গ্রহ যদি দুটো অশুভ গ্রহের সঙ্গে বসে থাকে তাহলে প্রায় 100% ডিভোর্স ক্রিয়েট করিয়ে দেয়। তাহলে এবারে একটা কথা খেয়াল রাখতে হবে যে যদি রবি সপ্তম ঘরকে দৃষ্টি দেয় তাহলে এই মানুষটার পার্টনারের মাথা গরম, আত্ম অহংকার এবং আমি যেটা বলছি ওটাই করতে হবে এরকম ধরনের মেন্টালিটি ক্রিয়েট করবে। রাহু কেতু যদি দৃষ্টি দেয় সপ্তম ঘরে তাহলে পার্টনারের অপারেশন যোগ অনেক সময় ক্রিয়েট করিয়ে দেয়। শনি যদি দৃষ্টি দেয় তাহলে পারে, যদি সপ্তম ঘরের মধ্যে শনি দৃষ্টি দেয় লগ্নের সপ্তম ঘরে তাহলে পারে একটা অলসতা, একটা নিচ মাইন্ড, একটা সবসময় সন্দেহ প্রবণতা বা একটা একটা উপহাসী করার ব্যাপার এরকম অনেক সময় করে দেয়, যার ফলে হচ্ছে যে পার্টনার প্রচন্ড গরম হয়ে যায় এবং শনি থাকলে পারে সে পার্টনারকে না খুব হেয় মনে করে। সপ্তমে যদি দুটি পাপক গ্রহ থাকে, সপ্তম ঘরটার মধ্যে যদি দুটি পাপক গ্রহ থাকে শনি এবং রাহু মনে করা যাক তাহলেও ডিভোর্স কিন্তু 100% অনেক সময় হয়ে যায়, এরকম দেখা গেছে। সপ্তম স্থানে যদি দুটি পাপক গ্রহ থাকে তাহলে পারে বিবাহিত জীবনে ঝামেলা, ডিভোর্স, দ্বিবিবাহটা কখন হয়, যখন ডিভোর্স হয়ে যায় তখন একজন মানুষের দ্বিবিবাহ করার মানসিকতা তৈরি হয় এবং এরকম যোগেতে অনেক সময় দ্বিবিবাহ করিয়ে দেয়। তবে দ্বিবিবাহর জন্য স্পেশাল কিছু যোগ রয়েছে। এবারে একজন মানুষের জন্মছক কে দেখে বা আমরা একজন মানুষের অবস্থাকে দেখে দেখলাম কি না এখানে বিবাহ টিকবে না, এখানে সেই মহিলা বা পুরুষটি বলছে যে আমার সঙ্গে আমার ওয়াইফের প্রচন্ড বন্ডিং প্রবলেম, আমার সঙ্গে আমার ওয়াইফ যখনই আমরা সামনাসামনি হই তখনই ঝামেলা অশান্তি, আমরা ডিভোর্স করে নেব। ওকে ঠিক আছে, তোমাদের ছকও বলছে যে এখানে ভালো করে চলবে না, মানা গেল, মনে করা যাক। এবারে সে বলল কি আমার ইচ্ছা রয়েছে আমি দ্বিবিবাহ করব, তো দ্বিবিবাহটা কি ভালো হবে? এইবার একটি প্রশ্ন তৈরি হবে যে আমি যদি দ্বিবিবাহ করি মানে দ্বিতীয়বার বিবাহ করি তাহলে দ্বিতীয়বার বিবাহটা আর এরকম ভেঙে যাবে না তো, সেটা ভালো হবে? তাহলে সেটার জন্য কিছু যোগ রয়েছে, আমি পরের দিনকে এই ভিডিও নিয়ে আলোচনা করব যে দ্বিবিবাহ সুন্দরভাবে হয় কোন যোগেতে, আর না তো কোন যোগ থাকলে পারে দ্বিবিবাহ তো অশান্তি ক্রিয়েট করবে।
তো দ্বিবিবাহ যখন আমরা দেখব তখন আমরা কিন্তু নবাংশকে খুব বেশি গুরুত্ব দেব। তো পরের দিন আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। আশা করছি আজকে অনুষ্ঠানটা কিছুটা বোঝাতে পেরেছি। যাই হোক, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাবেন। পরের দিনকে আবার দেখা হয়ে যাবে। নমস্কার।